গল্প বাঁধনহারা প্রেম পর্ব ১৩ লেখিকা শান্তা মণি মায়াবতী। দরজা কাছ থেকে কাউকে সরে যেতে দেখে শুভ্র কপাল কুঁচকে তাকায়। দরজা হালকা খোলা। শুভ্র নিজের কাছ থেকে জেরিনকে সরিয়ে বিরক্ত হয়ে বলে, শুভ্র, এই রকম গায়ে পড়া মেয়ে আমার একদম পছন্দ না, দূরে থাক। গেস্ট রুম গুছানো হয়ে গেলে আমার রুম থেকে বিদায় হ। শুভ্রের এমন কথায় জেরিন চোখ মুখ ছোট ছোট করে ফেলে। ঠোঁট উল্টে বলে, যারা, আরে এ আর এমন করছিস কেন? আমি তো আর এমনি এমনি তোকে জড়িয়ে ধরেনি। ওইখানে তেলাপোকা ছিল, সেই ভয়ে তো ধরেছি। শুভ্র কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আর কতক্ষণ কথা বললে হয়তো এই মেয়েকে সে আছাড় দিবে। শুভ্রের চলে যাওয়ার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে জেরিন। মুখে কেমন রসজ্জময় হাসি। শুভ্রকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা বিরক্ত। আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসে শুভ্রের খালাম্নি রিনা খান, সাথে তার 2 মেয়ে। রিনা খানের 2 মেয়ে, এক ছেলে, বড় ছেলের নাম রাশেদ, আর বড় মেয়ের নাম জেরিন, ছোট মেয়ে জুই। বড় মেয়ে খুবই উগ্র স্বভাবের, বিদেশিদের মতো চলাফেরা। ছোট মেয়ে জুই তার বিপরীত, শান্ত স্বভাবের, দেখতে ভীষণ মিষ্টি, পোশাকে তার শালীনতা। আজকে কাউকে না জানিয়ে বাংলাদেশে আসেন। এয়ারপোর্টে এসে শুভ্রকে ফোন করে। শুভ্র সবাইকে রিসিভ করতে যায় এয়ারপোর্টে। চৌধুরী বাড়ির সামনে আসতেই গাড়ি থেকে নামতে জেরিন পড়ে যায়। পায়ে ব্যথার জন্য হাঁটতে পারে না, যার জন্য রিনা খান বলেন জেরিনকে কোলে নিয়ে বাড়িতে আসতে। না চাইতেও শুভ্র জেরিনকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকে। গেস্ট রুম ঠিক করা নেই, যার জন্য নিজের রুমে নিয়ে যায়। নিজের রুমে এসে বেডের উপর বসাতেই জেরিন হঠাৎ চিৎকার করে শুভ্রকে জড়িয়ে ধরে। এমনিতেই শুভ্র সারাদিন ব্যস্ততার জন্য মেজাজ চটে ছিল, তার ভিতরে আবার এইভাবে গায়ে পড়ে জড়িয়ে ধরায় যেন রাগে শরীর জ্বলছে। তার বউ ছাড়া অন্য মেয়ে তার জন্য বিষ। শুভ্র রোদের রুমের সামনে এসে থামে, এখনো ফ্রেশ হয়নি। বউয়ের জন্য মনটা ছটফট করছে। শুভ্র দরজা ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ। কয়েকবার রোদকে ডাকো দেয়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। শুভ্র পকেট থেকে রুমের চাবি বের করে দরজা খুলে। রোদ শুভ্রের গলার আওয়াজ পেয়ে চোখ মুখ মুছে ঘাপটি মেরে রুমে বসে আছে। রুমে দরজা খুলে শুভ্রকে আসতে দেখে বসা থেকে উঠে চলে যেতে নেয়। শুভ্র রোদের হাত টেনে ধরে, রোদের মুখ অন্যদিকে ফেরানো। রোদের মুখে কোনো কথা নেই, হাত মুচড়া মুচড়ি করতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই শুভ্র হাত ছাড়ছে না। শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে রোদ মাথা নিচু করে আছে। রোদের দিকে খেয়াল করতেই কপাল কুঁচকে যায় শুভ্র। শান্ত কণ্ঠে বলে, শুভ্র, কি হয়েছে রোদ? রোদ কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোদ ছোটাছুটি করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। শুভ্র বিরক্ততে শব্দ করে বলে, শুভ্র, এমন করছিস কেন, কি হয়েছে বলবি? রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, রোদ, ছেড়ে দিন আমাকে, আপনি আমাকে ছুবেন না। শুভ্র, আমি বাধ্য নই তোর কথা শুনতে, আমি একবার না 100 বার ছুঁয়ে দিব তোকে। রোদ রাগে তেতে উঠে বলে, ওই নোংরা হাত দিয়ে ছুবেন না আমায়। শুভ্র রোদকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, আমি নোংরা? হ্যাঁ। রোদের কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই রাগে তেতে উঠে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠে, রোদ, ওই নোংরা হাত দিয়ে ছুবেন না আমায়। ওই হাত দিয়ে ছুঁয়ে আমাকে অপবিত্র করবেন না। রোদের এমন কথায় শুভ্র রাগে রক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। এমনিতেই মেজাজ খারাপ, বউয়ের কাছে এসেছিল মন ভালো করতে, কিন্তু বালের বউ উল্টো পাল্টা কথা বলে আরও মেজাজ বিগড়ে দিচ্ছে। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে বলে, শুভ্র, আমি ছুলে তোর নোংরা লাগে? হ্যাঁ। রোদ, হ্যাঁ নোংরা লাগে, শরীর ঘিন ঘিন করে। আপনি আমার কাছে আসবেন না। অন্য যে নারী নিয়ে মজেছিলেন তার কাছে যান,
ভুলেও আমার কাছে আসবেন না। শুভ্র রাগে মাথার রগগুলো ফুলে গেছে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের গোলা বের হচ্ছে। শুভ্র রোদের কাছে এগিয়ে এসে এক হাত দিয়ে চুলের মুঠি ধরে অন্য হাত দিয়ে শক্ত হাতে গাল চেপে ধরে বলে, শুভ্র, মুখে বুলি ফুটছে, হ্যাঁ, মুখে মুখে তর্ক করিস। আমার স্পর্শ নোংরা বলিস তুই? 2 দিন কি একটু ভালোভাবে কথা বলছি, আর মাথায় উঠছিস কি? নিজের অবস্থান ভুলে গেছিস এত তাড়াতাড়ি? হ্যাঁ। রোদের গাল দাঁতের সাথে লেগে পিষে যাচ্ছে। গালে আর চুলের ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে, অশ্রু ভেজা চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রোদ, ধন্যবাদ, আপনি আমাকে আমার অবস্থান বুঝিয়ে দিয়েছেন। আমি বোকা, বারবার বোকামি ছাড়া কিছুই করি না। রোদ চোখের পানি মুছে কণ্ঠস্বর কঠোর করে বলে, রোদ, আর যাই হোক আপনার মতো চরিত্রহীন মানুষের সাথে আমি থাকব না, কখনোই না। রোদের মুখে চরিত্র কথাটা শুনে শুভ্র রোদের গালে ঠাসস ঠাসস করে 2 থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের গতি এতটা জোরে ছিল যে রোদের ঠোঁট কেটে রক্ত পড়ছে। শুভ্রের ইচ্ছে করছে এই মেয়েকে খুন করতে, কতক্ষণ ধরে কি সব আবল তালো বলে মেজাজ খারাপ করে দিচ্ছে। যেইখানে বউ ছাড়া অন্য মেয়ে কেমন তাকিয়ে দেখে না, সেখানে এই মেয়ে কিনা তাকে চরিত্রহীন বলছে। শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ ধাক্কার টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। শুভ্র রেগে দাঁতে দাঁত চেপে বলে, শুভ্র, তুই কি থাকবি? আমি তোকে আর রাখব না, যা তুই। শালি, আমার স্পর্শ তোর নোংরা লাগে, ফিল আসে না। যা, আজকের পর থেকে তোকে আর ছুবই না। শুভ্র রাগে নিজের মাথায় হাত দিয়ে চুল চেপে ধরে বিড়বিড় করে বলে, শুভ্র, বালের জীবন ছেহ, 400 গ্রাম একটা মেয়েকেই সামলাতে পারি না। শুভ্র কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে পড়ে কাঁদতে থাকে। অনেক হয়েছে, আর না। রোদ আস্তে আস্তে ফ্লোর থেকে উঠে, চোখের পানি মুখে, বিড়বিড় করে বলে, রোদ, ভাগ্য আমার বেলায় তুমি বড্ড নিষ্ঠুর। রোদ আবার ফুপিয়ে কেঁদে উঠে বলে, রোদ, আমার কপালে একটু সুখ লিখলে কি এমন ক্ষতি হতো বিধাত। সকাল সকাল 8টা। বাহির থেকে অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। রোদের রুম এখনো বন্ধ। হেনা বেগম রুহি অনেকবার ডেকে গেছে, কিন্তু রোদের কোনো সাড়া শব্দ পায়নি। সকাল 10:30 দিকে এখনো যখন রোদ দরজা খুলছে না দেখে, হেনা বেগম ভয়ে বাড়ির সবাইকে ডাকে। শুক্রবার হওয়াতে শুভ্র বাড়িতে ছিল। রুমে বসে নিজের কাজ করছিল। হেনা বেগম চেঁচামেচিতে রুমের বাহিরে আসে। রুমে বাহিরে আসতেই হেনা বেগম বিচলিত হয়ে বলে, শুভ্র, রোদ এখনো দরজা খুলছে না। রুমের ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তুই তাড়াতাড়ি দেখ, রোদের কিছু হয়ে যায়নি তো? শুভ্রের কপালে চিন্তার ছাপ। তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে আবার আসে, হাতে চাবি নিয়ে। দৌড়ে রোদের রুমের দিকে যায়। রুমের কাছে এসে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে আছে। রানিং